ধরুন আজ থেকে ২০ বছর পরের বাংলাদেশ। ঢাকার রাস্তায় যানজট কমেছে। গ্রাম থেকে শহরে মানুষ কাজের খোঁজে ছুটছে না, বরং শহর থেকে দক্ষ তরুণেরা গ্রামে ফিরছে। দেশের তৈরি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার হচ্ছে বিদেশের কারখানা ও অফিসে। বিশ্বের বিভিন্ন সিদ্ধান্তের টেবিলে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে। শুনতে কল্পনার মতো মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটা কল্পনার নয়। প্রশ্নটা হলো, এই ভবিষ্যৎ কি আদৌ সম্ভব? কারণ ইতিহাস বলে বাংলাদেশ এমন এক দেশ যে দেশ বারবার অসম্ভবকে সম্ভব করেছে। একসময় বলা হয়েছিল এই দেশ টিকবে না, এই দেশ নিজে দাঁড়াতে পারবে না। কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশ শুধু টিকেই থাকেনি, বাংলাদেশ নিজের পথ নিজেই তৈরি করেছে। আজ আমরা যে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছি তা আর টিকে থাকার প্রশ্ন নয়। প্রশ্ন হলো, বাংলাদেশ এবার কোথায় যেতে চায়? বাংলাদেশ একটি ছোট ভূখণ্ড, কিন্তু ইতিহাসে ভরপুর। একসময় এই দেশটিকে বলা হতো অনিশ্চিত, দরিদ্র এবং দুর্বল। কিন্তু সময় বদলেছে, আর সেই সঙ্গে বদলেছে বাংলাদেশের অবস্থানও। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী গত ২ দশকে বাংলাদেশ গড়ে ৬%-রও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, এর পিছনে আছে কোটি কোটি মানুষের শ্রম, সহনশীলতা এবং টিকে থাকার লড়াই। তবুও একটি প্রশ্ন থেকেই যায়, এই অগ্রগতি কি স্থায়ী হবে, নাকি আমরা আবার থেমে যাব সময়ের চাপে? হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের ভবিষ্যৎ, সম্ভাবনা এবং বাস্তবতা নিয়ে। তো শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন। আর ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে বাংলাদেশের প্রায় ৬৫% মানুষ কর্মক্ষম বয়সে রয়েছে। এত বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী একদিকে যেমন চাপ তৈরি করে, তেমনি অন্যদিকে সঠিক পরিকল্পনা থাকলে এটি হতে পারে দেশের সবচেয়ে বড় চালিকা শক্তি। ভিয়েতনামের দিকে তাকালে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ৯০-এর দশকে ভিয়েতনামও ছিল একটি সীমিত শিল্প নির্ভর দেশ, কিন্তু দক্ষতা উন্নয়ন ও উৎপাদনমুখী নীতির মাধ্যমে তারা আজ বৈশ্বিক সরবরাহ চেইনের একটি অংশ। বাংলাদেশের ক্ষেত্রেও সম্ভাবনা একই, কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি সেই পথে হাঁটতে পারবো? আজ বাংলাদেশের অর্থনীতি অনেকটাই তৈরি পোশাক শিল্প নির্ভর। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৪% আসে এই একটি মাত্র খাত থেকে। এই শিল্প লক্ষ লক্ষ মানুষের জীবিকা নিশ্চিত করেছে, এটি সত্য। কিন্তু একটি খাতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা খুবই ঝুঁকিপূর্ণ। কোভিড-১৯ মহামারীর সময় তা আমরা স্পষ্টভাবে দেখেছি। অর্ডার বাতিল হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, এমনকি মানুষ কাজও হারিয়েছে। অন্যদিকে ভারত ও মালয়েশিয়ার মতো দেশগুলো একসাথে আইটি, ফার্মাসিউটিক্যালস ও সার্ভিস সেক্টরে বিনিয়োগ বাড়িয়েছে। বাংলাদেশের জন্য এখন প্রয়োজন নতুন খাতে চোখ রাখা। এই পরিবর্তনের ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে প্রযুক্তি খাতের মাধ্যমে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আইটি ও সফটওয়্যার সেবা রপ্তানি ২০২৩ সালে $২ বিলিয়ন ছাড়িয়েছে। ফ্রিল্যান্সিং এ বাংলাদেশ এখন শীর্ষ দেশগুলোর একটি। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের গবেষণা বলছে বাংলাদেশের অনলাইন শ্রমজীবীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অনলাইন শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ উল্লেখযোগ্য। এখানে একটি বিষয় পরিষ্কার, সুযোগ এখন ঘরের দরজায়। তবে প্রযুক্তি মানে শুধু ইন্টারনেট নয়, প্রযুক্তি মানে চিন্তা করার ধরন, সমস্যা সমাধানের ক্ষমতা এবং দায়িত্বশীল ব্যবহার। এস্তোনিয়ার উদাহরণ এখানে গুরুত্বপূর্ণ। একসময় দেশটি ছিল সীমিত সম্পদের একটি রাষ্ট্র, কিন্তু ডিজিটাল গভর্নেন্স ও প্রযুক্তি নির্ভর সেবা ব্যবহারের মাধ্যমে এখন তারা বিশ্বের অন্যতম ডিজিটাল রাষ্ট্র। বাংলাদেশের জন্য শিক্ষা ও প্রযুক্তির সমন্বয় ভবিষ্যৎ ও অর্থনীতির ভিত্তি তৈরি করতে পারে। অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের দৃশ্যমান পরিবর্তনের বড় প্রমাণ। পদ্মা সেতু, মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দর, এসব প্রকল্প কেবল স্থাপনাই নয়, এসব দেশের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়। তবে অবকাঠামোর সাথে সাথে দরকার দক্ষ ব্যবস্থাপনা। লাতিন আমেরিকার কিছু কিছু দেশে ভুল ব্যবস্থাপনার কারণে উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে দায়িত্বের। ভবিষ্যৎ সংগঠনের সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা। বাংলাদেশের শিক্ষার বিস্তার হয়েছে ঠিকই, কিন্তু মান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। ইউনেস্কোর এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের শিক্ষা ও কর্মক্ষেত্রের দক্ষতার মধ্যে এখনো বড় ফাঁক রয়েছে। এখানে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা আমাদের শেখায় কিভাবে শিক্ষা একটি দেশকে বদলে দিতে পারে। সেখানে শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয়, শিক্ষা মানে চিন্তা করতে শেখা,
অন্যদিকে বাংলাদেশের ভবিষ্যৎ আলোচনায় কোনোভাবেই পরিবেশকে বাদ দেওয়া যায় না। আইপিসিসির রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের দীর্ঘমেয়াদে গভীর হবে। তবুও বাংলাদেশ অভিযোজনের এক গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করেছে। বন্যা ব্যবস্থাপনা, সৌরশক্তির ব্যবহার এবং কমিউনিটি ভিত্তিক উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। নেদারল্যান্ডসের অভিজ্ঞতায় দেখা যায় প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক ঝুঁকিকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা যায়। এটি দেখায় সমস্যার মাঝেও পথ তৈরি করা যায়। রুয়ান্ডার গল্প এখানে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। ১৯৯৪ সালে ভয়াবহ গণহত্যার পরে দেশটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু প্রশাসনিক সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক ঐক্যের মাধ্যমে তারা আজ স্থিতিশীল অর্থনীতির পথে। রুয়ান্ডা প্রমাণ করেছে ভবিষ্যৎ নির্ধারণ করে দৃষ্টিভঙ্গি। শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ কোনো একক সিদ্ধান্তের উপর নির্ধারিত হবে না। এটি তৈরি হবে কেবল প্রতিদিনের ছোট ছোট কাজে। একজন শিক্ষার্থী যখন প্রশ্ন করতে শেখে, একজন উদ্যোক্তা যখন ঝুঁকি নেয়, একজন শ্রমিক যখন সততার সঙ্গে কাজ করে, সেখানেই ভবিষ্যৎ নির্মাণ শুরু হয়। বাংলাদেশ বারবার প্রমাণ করেছে এই দেশ থেমে থাকে না, ভুল করে, শেখে, আবার উঠে দাঁড়ায়। পথ সহজ নয়, কিন্তু পথ যে আছে তা ইতিহাসই আমাদের বলে দেয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন বাংলাদেশ কোথায় যাবে। প্রশ্ন তা নয়, প্রশ্ন হলো আমরা তাকে কোন পথে নিয়ে যেতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ভূ রাজনৈতিক অবস্থান। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা কৌশলে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের মধ্যে এক প্রাকৃতিক সেতুবন্ধন তৈরি করেছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এই সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষ বন্দর ব্যবস্থাপনা আঞ্চলিক বাণিজ্য কয়েক গুণ বাড়াতে পারে। এই বাস্তবতা দেখায় বাংলাদেশ শুধু একটি ভোক্তা বাজার নয়, বরং একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার পথে রয়েছে। একটি দেশের ভবিষ্যৎ শুধু অর্থনীতি দিয়ে নির্ধারণ করা হয় না, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন দীর্ঘমেয়াদে রাষ্ট্রের ভিত গড়ে দেয়। বাংলাদেশ গত ২ দশকে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি এবং কমিউনিটি ক্লিনিক মডেল আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক স্বাস্থ্য কাঠামোর ঘাটতি এখনো স্পষ্ট। এখানে বিনিয়োগ ও নীতি সংস্কার ভবিষ্যৎ মানব সম্পদকে আরো শক্তিশালী করতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় একটি নীরব কিন্তু শক্তিশালী ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩ সালে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভই বাড়ায় না, গ্রামীণ অর্থনীতি সচল রাখতেও বড় ভূমিকা রাখে। ফিলিপাইন একটি সময় পরিকল্পিতভাবে দক্ষ শ্রমিক রপ্তানির মাধ্যমে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষতা ভিত্তিক আন্তর্জাতিক কর্মসংস্থান বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনায় আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত বিষয় হলো শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠানগত সক্ষমতা। একটি দেশের অর্থনৈতিক অবস্থান কেবল তখনই টেকসই হয় যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কাজ করে। বিশ্বব্যাংকের একটি গবেষণায় বলা হয়েছে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে সুশাসনের সরাসরি বিনিয়োগ কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত। বাংলাদেশে গত কয়েক দশকে ডিজিটাল সেবার বিস্তার প্রশাসনিক কার্যক্রমকে কিছুটা সহজ করেছে। অনলাইন জন্ম নিবন্ধন, ডিজিটাল ট্যাক্স সিস্টেম এবং অনলাইন মোবাইল ব্যাংকিং সাধারণ মানুষের সময় ও খরচ কমিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ডিজিটাল রূপান্তর দুর্নীতি কমাতে এবং সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এশিয়ার আরেকটি উদাহরণ এখানে উল্লেখযোগ্য হতে পারে, যেমন জর্জিয়া। ৯০-এর দশকে দেশটি ছিল দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতায় জর্জরিত, কিন্তু স্বচ্ছতা, প্রযুক্তি নির্ভর সেবা এবং নীতিগত সংস্কারের মাধ্যমে তারা অল্প সময়েই ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করেছে। এই অভিজ্ঞতা দেখায় সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত একটি দেশের গতিপথ বদলে দিতে পারে। এখানে বাংলাদেশের ক্ষেত্রেও প্রশাসনিক দক্ষতা বাড়ানো মানে শুধু আইন কানুন কঠোর করা নয়, এর অর্থ হলো নীতি বাস্তবায়নের ধারাবাহিকতা, মেধাভিত্তিক নিয়োগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতি অঙ্গীকার। গবেষণা বলছে যেসব দেশে নীতির ধারাবাহিকতা বজায় থাকে সেসব দেশে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বজায় থাকে। এই জায়গাটি বাংলাদেশের জন্য একটি ভবিষ্যৎ নির্ধারণী মুহূর্ত, কারণ অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য বা প্রযুক্তি সবকিছুর সাফল্য আসলে নির্ভর করে
প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরভাবে কাজ করতে পারে তার উপর। সবশেষে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, বাংলাদেশের ভবিষ্যৎ কোনো অজানা গল্প নয়, একটি সম্ভাবনা, বাস্তবতা এবং সিদ্ধান্তের সমষ্টি। এই ভবিষ্যৎ নির্ভর করছে আজ আমরা কি বেছে নিচ্ছি তার উপর। নীতি নির্ধারকরা যখন দূরদৃষ্টি দেখান, শিক্ষকরা যখন কেবল পাঠ্য বই নয় চিন্তা শেখান, উদ্যোক্তারা যখন ঝুঁকি নিতে ভয় পান না, আর সাধারণ মানুষ যখন নিজের কাজটুকু সৎভাবে করে, ঠিক তখনই একটি দেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। ভবিষ্যৎ তাই কোনো দূরের কল্পনা নয়, ভবিষ্যৎ শুরু হয় আজ থেকেই। প্রশ্ন একটাই, আমরা কি সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।